আচ্ছা, আজকে মোটামুটি আমরা শর্ট ট্রান্সমিশন লাইনটা নিয়ে টুকটাক আলোচনা করব। তবে বলে রাখি যে এই অধ্যায় থেকে যদি কোশ্চেন আসে, মানে এখান থেকে যদি দেয়, তাহলে মোটামুটি ধরেন 90 থেকে 95% চান্স যে শর্ট ট্রান্সমিশন লাইন থেকেই আসবে। লং থেকে তো আসবেই না, আর মিডিয়াম থেকে আসলে রেয়ার কেস, মাঝে মাঝে দিলেও দিতে পারে। তবে আমরা দেখবো নেক্সট ক্লাসে ইনশাল্লাহ মিডিয়াম ট্রান্সমিশন লাইনেরও কনসেপ্টটা জাস্ট দেখে রাখবো, তবে শর্টটাই আসলে বেশি ফোকাস দিলাম। এখানে আমাদের আসলে কিছু ইনফরমেশন আছে, এগুলা মোটামুটি জেনে রাখতে পারেন, কারণ এগুলো অনেক সময় দেখা যায় যে ছোটখাটো ইয়ে হিসেবে আসতেও পারে, বা না আসলেও জেনে রাখাটা ভালো। সেটা হচ্ছে শর্ট ট্রান্সমিশন লাইন আমাদের কি আপ টু 50 কিলোমিটার, তার মানে 50 কিলোমিটার পর্যন্ত হিসাব করা হয় বা ধরা হয় যে শর্ট ট্রান্সমিশন লাইন, যেটা হচ্ছে বিলো 20 কেভি। এবং মিডিয়াম ট্রান্সমিশন লাইন ধরে নেওয়া হয় যে 20 কেভির বড় কিন্তু 100 কেভির ছোট, এবং এটা অবশ্যই 50 থেকে 150 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ। আর লং ট্রান্সমিশন হচ্ছে এর চাইতে বড় হলে বা 150 কিলোমিটারের বেশি হলে এটা হচ্ছে লং ট্রান্সমিশন লাইন। তো শর্ট ট্রান্সমিশন লাইনকে যদি আমরা নর্মালি পার ফেজে হিসাব করি, সবসময় মনে রাখবেন যে যে কোনো একটা সিস্টেমকে, মানে বা শর্ট ট্রান্সমিশন লাইনের সিস্টেমকে যদি আমরা পার ফেজে দেখাই, সহজে মনে রাখবেন যেটা সেন্ডিং সাইড সেটাকেও আমরা ওয়াই কল্পনা করব, যেটা রিসিভিং সাইড সেটাকেও আমরা ওয়াই কল্পনা করব। মানে এটা হচ্ছে আমাদের হিসাবের সহজের জন্য ওয়াই ওয়াই কল্পনা করে আমরা পার ফেজ সার্কিট হিসাব করব। তাহলে এটা যদি করি তাহলে আমাদের পার ফেজ সার্কিটটা কি হবে? লাইনের একটা ইম্পিডেন্স থাকে অবশ্যই, এই পাশে হচ্ছে রিসিভিং সাইড, ধরেন এখানে আমি একটা লোড বা কিছু একটা দিলাম, আর এটা হচ্ছে আমাদের সেন্ডিং সাইড। তাহলে এটা হচ্ছে আমাদের রিসিভিং, সরি, সেন্ডিং সাইড, এটা হচ্ছে আমাদের রিসিভিং সাইড। এইটা ধরেন আমাদের লাইনের রেজিস্ট্যান্স, আর এটা হচ্ছে লাইনের রিঅ্যাক্ট্যান্স। এবং এর ভিতরে যে কারেন্ট চলতেছে সেই কারেন্টটাকে আমরা ধরেন এই লোড সাইডে রিসিভিং কারেন্টের কথা বলতেছি, যেহেতু এখানে কোনো ক্যাপাসিটিভ ইফেক্ট আমরা ইনক্লুড করতেছি না বা ক্যাপাসিটর বা ক্যাপাসিটর নাই, তো সবার ভিতরে সেম কারেন্টই ফ্লো করতেছে। কয়েকটা টপিক একটু বলে দিই, ম্যাথ করার সময় আমরা ইউজ করব, এবং এটা খুব ইম্পর্টেন্ট। এটা বারবার বলার পরেও অনেকের ভিতরে সেম ভুলই দেখা যায় বারবার। নাম্বার ওয়ান, কিছু না বলে দিলে আমরা লোডের যে ভোল্টেজটা আছে এইটাকে রেফারেন্স হিসাবে ধরবো। তার মানে ভি আর এইটাকে আমরা 0 ডিগ্রি হিসাবে ধরবো। আর সবসময় মনে রাখবেন পাওয়ার ফ্যাক্টর সবসময় লোডের হয়। হ্যাঁ, অনেক সময় ইনপুট পাওয়ার ফ্যাক্টর বের করতে বলে, সেটা আমরা পরে গিয়ে বের করবো, বাট ইনিশিয়ালি যে পাওয়ার ফ্যাক্টরটা কোশ্চেনে দেওয়া থাকে সেটা আসলে লোডের পাওয়ার ফ্যাক্টর দেওয়া থাকে। তার মানে এই লোডের একটা স্পেসিফিক পাওয়ার ফ্যাক্টর দেওয়া থাকবে। কোন লোডের পাওয়ার ফ্যাক্টর জিনিসটা আসলে কি সেটা আমাদের একটু ধারণা আনতে হবে, যদিও আমরা জানি, বাট এই কনসেপ্টটা তাও সবাই ভুল করে, মানে অনেকেই ভুল করে। পাওয়ার ফ্যাক্টর জিনিসটা কি, মানে আমরা যদি ম্যাথমেটিক্যালি বলি, কনসেপ্ট সবারই জানার কথা। পাওয়ার ফ্যাক্টর হচ্ছে কজ ভোল্টেজের অ্যাঙ্গেল মাইনাস কারেন্টের অ্যাঙ্গেল। এবার আমরা একটু জিনিসটাকে ঘুরায় দেখি তো কি আসে। তাহলে আমরা যদি এখান থেকে থেটা ভি মাইনাস থেটা আই লিখি তাহলে কি লেখা যাবে? কজ ইনভার্স পি এফ। তো যদি আমাদের প্রয়োজন হয় যে কারেন্টের অ্যাঙ্গেল লিখবো, এখান থেকে অনেকে আমাদের কিন্তু এটা দরকার পড়ে, তাহলে বলেন থেটা আই সমান কি লেখা যাবে? এটা সমানের ওই পাশে চলে গেলে প্লাস হয়ে গেল, আর এইটা সমানের এই পাশে আসলে মাইনাস। তার মানে থেটা ভি মাইনাস কজ ইনভার্স পি এফ। আমরা এটা সচরাচরই করে থাকি, যে আমাদের পাওয়ার ফ্যাক্টর দেওয়া থাকলে আমরা কারেন্টের সাথে এই অ্যাঙ্গেলটা বসাই, কারণ এটা কারেন্টের অ্যাঙ্গেল। এবার দেখেন, আমরা যদি থেটা ভি কে 0 ডিগ্রি ধরি তাহলে কারেন্টের অ্যাঙ্গেলকে কিভাবে লেখা যায়? কারেন্টের অ্যাঙ্গেলকে লেখা যায় মাইনাস, মানে এটা কিন্তু ল্যাগিং এর যদি যদি হিসাব করি আর কি, লিডিং হলে এটা প্লাস হয়ে যাবে, কজ ইনভার্স পি এফ। তাহলে এইটা কিন্তু আমরা সবাই দেই, যেমন পাওয়ার ফ্যাক্টর যদি লেখা থাকে 0.8, আমরা কারেন্টের অ্যাঙ্গেল কি বসাই, যে আই সমান
সামথিং ধরেন 10 অ্যাম্পিয়ার, আর সাথে বসাই দিই মাইনাস, এই যে cos ইনভার্স 0.8 আমাদের সবার খুব পরিচিত 36.87। কিন্তু দেখেন এই জিনিসটা যে লিখলাম, এর প্রথম শর্তটা কি? প্রথম শর্ত ভি আর কে আমরা 0 ডিগ্রি ধরে নিছি। এ যদি 0 ডিগ্রি না হতো কখনোই আমি কিন্তু থেটা আই সমান এটা লিখতে পারতাম না। কেন? কারণ কারেন্টের অ্যাঙ্গেল হচ্ছে ভোল্টেজের অ্যাঙ্গেল মাইনাস কজ ইনভার্স পিএফ। তাহলে যতক্ষণ না ভোল্টেজের অ্যাঙ্গেলকে আমি 0 ডিগ্রি ধরতেছি, আর ভোল্টেজ মানে কি যে কোনো ভোল্টেজ না, যার পাওয়ার ফ্যাক্টর বলতেছি তার ভোল্টেজ। এখন আমি যদি এর অ্যাঙ্গেলকে 0 ডিগ্রি ধরি, কখনোই কি এইটা 0 ডিগ্রি হবে? কখনোই না। মাঝখানে এখানে দেখতেছি ইম্পিডেন্স আছে, তাহলে এ 0 ডিগ্রি হলে এ কখনো 0 ডিগ্রি না। আর এ যদি 0 ডিগ্রি না হয় তাহলে তখন কি আমি কারেন্টকে এভাবে লিখতে পারবো? কারেন্টকে লিখতে পারবো না। তাহলে কারেন্টের এই অ্যাঙ্গেল তখনই লিখতে পারবো যখন ভি আর আমাদের কাছে জানা এবং তার অ্যাঙ্গেলকে আমি 0 ডিগ্রি ধরে নিতে পারবো, শুধুমাত্র তখন। এটা কিন্তু খুব সাবধান, আপনি ভি এস কে 0 ডিগ্রি ধরে নেবেন আর কারেন্টকে এইভাবে লিখবেন, এটা লেখা যাবে না। ওকে, তাহলে যদি আমাদের ভি আর জানা থাকে তাহলে আমরা এই ম্যাথ কিভাবে করব? বইতে যে সাইন কজের সূত্র আছে আমরা ওইটা দিয়ে করব না, কখনোই করব না। তাহলে ভি এস সমান কেভিএল কত? এইটা যোগ এইখানকার ড্রপ, দ্যাট মিনস ভি আর। এবং এটা কিন্তু সব পার ফেজ হবে, 3 ফেজ হলেও পার ফেজে বানাই নিব, আর সিঙ্গেল ফেজ থাকলে তো এমনিতেই পার ফেজেই থাকে। আই আর ইন্টু আর প্লাস জে এক্স। এই সূত্রে যখন মান বসাবো তখন সবার অ্যাঙ্গেল কিন্তু বসাতে হবে। এবং আরেকটা কথা বলে নি, অনেকে কনফিউজ হন যে হচ্ছে 3 ফেজ ইম্পিডেন্স যদি বলে বা সামথিং। 3 ফেজ ইম্পিডেন্স বলে আসলে কিছু নাই, যে ইম্পিডেন্সটা বলা থাকে সেটা আসলে পার ফেজ ইম্পিডেন্সই হয়। তো ওইটা পার ফেজ লিখুক বা না লিখুক, ওইটা আমাদের বুঝতে হবে যে ওটা আসলে পার ফেজই বোঝাচ্ছে। তাহলে এটা কিন্তু আমরা ইজিলি বুঝলাম। আচ্ছা, যদি এমন হয় ভি আর দেওয়া আছে, ভি এস বের করা লাগবে বা সামথিং, তাহলে তো এটা করব। কিন্তু উল্টা যদি হয়, মানে আমাদেরকে যদি ভিএসি বের করতে মানে ভিএসি দেওয়া থাকে আর ভি আর ই বের করতে হবে, তাহলে কি করব? তাহলে তো আর এইভাবে হচ্ছে না, কারণ আমরা ওই যে বললাম কারেন্টের অ্যাঙ্গেল বসাতে পারবো না। যারা আমার হচ্ছে মেশিনের কোর্সটা করছেন তাদের অলরেডি এটা জানার কথা, কেউ নতুন থাকতে পারেন এই জন্য আমি নতুন করে আরেকবার জিনিসটা বলতেছি। ওই সূত্রটা মেশিন বলে, মানে এক কথায় ট্রান্সফরমার বলেন, অল্টারনেটর বলেন, এখানে ট্রান্সমিশন লাইন বলেন, সব জায়গায় খাটবে। ইভেন এটাও কিন্তু আমরা সব জায়গায় খাটাচ্ছিলাম, শুধু নামগুলো আলাদা হচ্ছিল। যেমন দেখেন অল্টারনেটর হইলে এই সার্কিটটার এইটাকে আমরা ভি ফাই নামে চিনতাম, এটাকে ই এ নামে চিনতাম। ট্রান্সফরমারের জন্য এটা ছিল ভি এস, আর এটা ছিল ভিপি প্রাইম, মানে বিভিন্ন সার্কিটে বিভিন্ন নামে, কিন্তু কনসেপ্ট একই ছিল। আচ্ছা, এইটাকে যদি আমরা একটু ভেক্টর ডায়াগ্রাম আকারে আঁকাই তাহলে কি আসে দেখেন। যদিও আমরা ভি আর কে রেফারেন্স হিসাবে ধরতেছি, কিন্তু আঁকার সুবিধার্থে আমরা আই কে এই বরাবর দিব, মানে যাতে আমাদের আঁকানোটা সহজ হয়। তাহলে দেখেন আমরা ল্যাগিং এর জন্য আঁকাবো, হ্যাঁ, লিডিংটা দেখাবো না, ওই কনসেপ্ট থেকে লিখে নেবো জাস্ট। এবং এগুলা কিন্তু অলরেডি আমি মেশিনে দেখাইছি, কারোর যদি সার্কিট প্রয়োজন হয় আমি দিয়ে দেবো। তাহলে এই বরাবর কাকে নিচ্ছে? আই আর কে নিচ্ছে। ওকে, এবার দেখেন আমি যেহেতু ল্যাগিং এর জন্য বের করতেছি, তার মানে আই আর ভি থেকে ল্যাগে থাকবে। আই আর যদি ভি আর থেকে ল্যাগে থাকে তার মানে ভি আরটা আই আর থেকে লিডে থাকবে, তাহলে অবশ্যই ভি আরটা এই বরাবর কিছু একটা হবে। তাহলে এটা হলো ভি আর। ওকে, এই যে ভি আর এবং আই আর, এদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেল সেটাই হচ্ছে আমার পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল, মানে এই যে থেটা ভি মাইনাস থেটা আই। ধরেন এটাকে আমরা বোঝার সুবিধার্থে ফাই আকারে ইউজ করতেছি, এক এক বইতে আসলে এক এক আকারে দেখায়, আমরা এটা ফাই দিয়ে প্রকাশ করতেছি। এবার সূত্র কি দেখলাম, যারা ফেজরের কনসেপ্ট মোটামুটি ক্লিয়ার তারা এটা ইজিলি বুঝতে পারবেন যে ভি এস, আমি একটু ভেক্টর আকারে দেখাই। এটা সিস্টেম কি, ভি আর এর সাথে আই আর প্লাস জে এক্স, এই ড্রপটা যোগ করে দিলেই পাবো ভিএস। ওকে, রেজিস্টিভ যে ড্রপ,
এইটা আসলে কি হয়, আই আর যেদিকে থাকে এই ড্রপও সেই দিকে থাকে, কারণ আমরা জানি রেজিস্টিভ ড্রপ আর কারেন্ট সেম ফেজে থাকে। এটাই কিন্তু রেজিস্ট্যান্সের একটা বৈশিষ্ট্য। তাহলে আই আর যেহেতু, আচ্ছা আমি বারবার আই আর না বলি, আই বলি, আই যেহেতু এইদিকে, তাহলে আমাদের ওই রেজিস্টিভ যে ড্রপ আছে সেই ড্রপটাও এইদিকেই থাকবে। তাহলে এটা হবে আই ইন্টু আর, বা যেহেতু এখানে আমরা আই আর নাম দিচ্ছি, এইটা ইন্টু আর। এবার ইন্ডাকটিভ ভোল্টেজ খেয়াল করে দেখেন, ইন্ডাকটিভ জিনিসটা কি? ইন্ডাকটিভ জিনিস হচ্ছে এখানে কারেন্ট ল্যাগে থাকে। আচ্ছা, কারেন্ট ল্যাগ মানে ভোল্টেজ থাকবে লিডে, তাহলে কারেন্ট তো এই বরাবর আছে, তাহলে ভোল্টেজ অবশ্যই এখান থেকে লিডে থাকবে, আর লিড অ্যান্টি ক্লকওয়াইজ হয়, তার মানে 90 ডিগ্রি লিডে থাকবে। এইটা হবে আমাদের সেই আই আর ইন্টু এক্স, সিম্পল হিসাব। এবার এই ভোল্টেজ, এই ড্রপ আর এই ড্রপ যদি যোগ করে দিই, সেটাই হয় ভিএস। মানে এই যে এই পয়েন্ট থেকে শুরু করে এই পয়েন্ট পর্যন্ত যেই আমরা ইয়েটা দেখতেছি সেটা, এটাই হচ্ছে আমাদের ভিএস। এটা যদি ভিআর হয়, তাহলে এইটা হচ্ছে ভিআর এর উলম্ব উপাংশ, আর এটা হচ্ছে ভিআর এর ভূমি উপাংশ। দ্যাট মিনস এটা হচ্ছে ভিআর কস ফাই, আর এটা ভিআর সাইন ফাই। ওইটাও যা কথা এটাও তাই কথা। এগুলা কিন্তু মোটামুটি সবারই জানা থাকার কথা, খুব কমন জিনিস, আনকমন কিছুই না। আর এটুকু হচ্ছে আই আর এক্স। তাহলে দেখেন এইখানে আমরা এই যে ছোট্ট যে ত্রিভুজটা আছে, আচ্ছা ছোট্ট না সরি, এই বড় ত্রিভুজটা, মানে এই যে এই ত্রিভুজটার কথা যদি বলি, এইখানে যদি আমরা একটা পিথাগোরাস ঠিক না, ভেক্টরের সূত্র অ্যাপ্লাই করি, তাহলে কি অ্যাপ্লাই করা যেতে পারে, বা পিথাগোরাসও বলা যেতে পারে, এই যে অতিভুজ স্কয়ার। এখানে কিন্তু ভিএস বলতে ভিএস এর শুধু মানকে বোঝাচ্ছি, আমি বারবার আর মডুলাস দিচ্ছি না। এখানে যা আছে সব কিন্তু মান, আমরা অ্যাঙ্গেল সহ বসাবো না। এত স্কয়ার সমান ভূমি স্কয়ার, তো ভূমি কোনটুকু, এই যে এইটুকু, ত্রিভুজ তো এইটা। তো এইটা যদি আই ইন্টু আর হয়, তাহলে এটাও তো সেটাই বোঝাচ্ছে, আই আর ইন্টু আর। তাহলে ভূমি স্কয়ার মানে ভিআর কস ফাই প্লাস, এই সূত্রটা কিন্তু অনেকেই দেখে থাকার কথা, প্লাস এই বরাবর কে থাকতেছে, এই যে ভিআর সাইন ফাই আই আর এক্স। এই সূত্র থেকে আমরা ইজিলি ক্যালকুলেটরের মাধ্যমে ভিআরটা বের করে নেব। শুধু মনে রাখবো, ল্যাগিং হলে এই সূত্র, লিডিং হলে এই সূত্র, শেষ। ল্যাগিং হলে প্লাস, লিডিং হলে মাইনাস। নর্মালি আসলে ট্রান্সমিশন লাইনে লিডিং হওয়ার চান্স খুবই কম, আর যদি হয় আমরা তখন ইউজ করব। তাহলে প্লাস ইউজ করব ল্যাগিং এর জন্য, আর মাইনাস ইউজ করব লিডিং এর জন্য। কখন এই সূত্র, ঝামেলার সূত্র ইউজ করব, যদিও এটা সবসময় ইউজ করা যায়, বাট আমরা শুধুমাত্র তখনই ইউজ করব যখন আমাদেরকে ভিএস দেওয়া থাকবে এবং ভিআরই বের করতে বলবে। কথাটা কি ক্লিয়ার? জি ভাই, এরকম একটা ম্যাথ আছে, হ্যাঁ, এই ম্যাথটা আছে এবং আমরা করব ইনশাল্লাহ। খুবই ইম্পর্টেন্ট। ওকে, আরেকটা কথা বলে দিই, যদিও এই সিচুয়েশন এইখানে পাই নাই আমি, তবে অন্যান্য জায়গায় পাবেন। সেটা হচ্ছে, আচ্ছা আমি ওই ম্যাথে গিয়ে বলি, এখানে বললে রিলেট করতে একটু ঝামেলা হতে পারে। আচ্ছা যাক, মোটামুটি যা যা সূত্র লাগবে আমি দেখাই দিছি, এখন আমরা ম্যাথের দিকে যাই। এবার দেখেন এখানে বলতেছে সিঙ্গেল, আচ্ছা আর একটা বিষয়, এই ম্যাথ করার সময় কিন্তু কোশ্চেন ভালো করে পড়বেন, কারণ এরকম খুব হয় যে এই সিঙ্গেল ফেজ নাকি থ্রি ফেজ, পরীক্ষার হলে অত কিছু মাথায় আসলে থাকে না। তো কোশ্চেন কিন্তু খুব সাবধানে পড়বেন, এখানে কিন্তু ভুল হওয়ার একটা চান্স থাকতে পারে। কারণ অনেক সময় এই যে পাওয়ার বা ভোল্টেজের যে বিষয়গুলো আছে, এই জিনিসগুলো কিন্তু অতটা মেনটেন করে না। মানে সিঙ্গেল ফেজে দেখা যাচ্ছে 33 কেবি কিন্তু নর্মালি হয় না, বাট এই প্রশ্নে কিন্তু দিয়ে দিছে, তা আমাদেরকে কিন্তু করতেই হবে। তো নর্মালি হয় না, এই বড় মান দেখে আপনার মাথায় আসলো যে এগুলো তো থ্রি ফেজে হয়, থ্রি ফেজ করে দিলেন, তাহলে কিন্তু ভুল হবে। প্রশ্নে যা দিবে আমাদেরকে তাই মেনেই চলতে হবে। তো এটা বলছে সিঙ্গেল ফেজ, তার মানে আমাদেরকে সিঙ্গেল ফেজই ধরতে হবে, এবং এই জন্য কোশ্চেন খুব ভালো করে পড়তে হবে।
দরকারে কোশ্চেন পাই এরকম নিচে মার্ক করে রাখবেন যাতে ভুল না হয়, জানা জিনিস ভুল হলে মুশকিল। আচ্ছা, আর একটা টার্ম বলি, এই টার্মটা নিয়ে অনেকের ভিতরে একটু কনফিউশন তৈরি হয়, সেটা হচ্ছে ট্রান্সমিশন লাইন ডেলিভার্স। তো ডেলিভার কথাটা শুনলে আমাদের মাথায় থাকতে পারে যে এটা সেন্ডিং এন্ড বোঝাচ্ছে, কারণ সেন্ডিং এন্ড ডেলিভার করে, আর রিসিভিং মানে তো রিসিভ বোঝায়। বাট অ্যাকচুয়ালি এই ভিকে মেহতার বইতে এই ট্রান্সমিশন লাইনের যত ম্যাথ আছে, ডেলিভার্স লোড এই কথাটা যখনই আসছে এর মানে বোঝাচ্ছে যে সোর্স লোডকে কি পরিমাণ ডেলিভার করতেছে, নট লস সহ। সব লস টস বাদ দিয়ে লোড পিওর ভাবে কি পরিমাণ পাওয়ার পাচ্ছে সেটাকেই বলতেছে ডেলিভার অত। এবং আরো একটা কথা মনে রাখবেন, ভোল্টেজ এট অমুক পাওয়ার ফ্যাক্টর, কারেন্ট এট অমুক পাওয়ার ফ্যাক্টর, এই টার্মগুলো নর্মালি আচ্ছা দেখতে পাচ্ছেন? জি দেখা যায়। ওকে, জি ভাই। তাহলে যেটা বললাম যে এই ল্যাঙ্গুয়েজটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। তাহলে এই যে যেটা বলে দিছে এটা হচ্ছে লোডের পাওয়ার, এটা লোডের ভোল্টেজ, এটা লোডের পাওয়ার ফ্যাক্টর, আর এইটা ওই যে সেই পার ফেজ রেজিস্ট্যান্স রিঅ্যাক্ট্যান্স। এবার আসি আমরা, তাহলে লিখে ফেলি। ভি আর সমান কত? 33 কেভি মানে 33,000 অ্যাঙ্গেল 0 ডিগ্রি, কারণ এটা আমরা ধরে নিতে হবে আমাদেরকে অবশ্যই একটা। যখনই আমরা লোডের ভোল্টেজকে 0 ডিগ্রি ধরলাম, এখন আমরা আই কে ধরতে পারবো কত? ওই যে সেই মাইনাস কজ ইনভার্স 0.8। আই সমান আমরা কত জানি? এস বাই ভি। তো এস তো এখানে নাই, আছে পি, তাহলে আমরা কত লিখবো? পি বাই ভি কস থেটা, কারণ পি সমান ভি আই কস থেটা। যে কোনো একটা ভাবে লিখলেই চলবে। তাহলে আই সমান উপরে লিখবো পি ডিভাইডেড বাই ভি, যেহেতু এটা কিলোওয়াটে আছে আমরা কেভিতে রেখে দেবো। ভালো করে মনোযোগ দিয়ে শুনেন, এখানে যদি কেভিএ নিতাম তাহলে এখানে আর পাওয়ার ফ্যাক্টর গুণ হতো না, আর যেহেতু এটা কিলোওয়াটে আছে এজন্য পাওয়ার ফ্যাক্টরটা গুণ হবে। আচ্ছা, মান লিখে ফেললাম, সাথে লিখবো অ্যাঙ্গেল। যেহেতু এটা 0 ডিগ্রি লিখছি তাহলে এটা কি 0 মাইনাস কজ ইনভার্স পাওয়ার ফ্যাক্টর? তো না লিখলেও চলে, আমরা লিখে দিলাম মাইনাস কজ ইনভার্স 0.8। বইতে যেভাবে থাক এই কনসেপ্ট যুক্ত জিনিস আমরা এইভাবেই করব। তাহলে আই বের করে ফেললাম, জেড এল বা আচ্ছা জেড এল লাইন বলি বা যাই বলি ইত্যাদি ইত্যাদি, এটা কত? 10 প্লাস J15 রেজিস্ট্যান্স রিঅ্যাক্ট্যান্স। ওকে, তাহলে দেখেন আমরা ভিএস এখন কত লিখতে পারি? ভিআর প্লাস আই ইন্টু জেড লাইন। আমি একটু লিখি যাতে কনফিউশন না থাকে। 33,000 অ্যাঙ্গেল 0 ডিগ্রি প্লাস আই বলতেই টোটালটা বসাবো, বাস। এটা করলে যেটা আসে সেটা হচ্ছে আমাদের সেন্ডিং এন্ড ভোল্টেজ। তাহলে 33,000 যোগ 1100 ডিভাইডেড বাই 33 গুণ 0.8 মাইনাস কজ ইনভার্স 0.8 ইন্টু 10 প্লাস 15i। তাহলে এটা করলে আসতেছে কত দেখেন? যেহেতু বড় জিনিস আসতেছে আমরা কিলো ভোল্ট বানাই ফেলে 1000 দিয়ে ভাগ করে দিই। তাহলে 33.709 অ্যাঙ্গেল হচ্ছে 0.425। 33.709। এত, সরি, এত কেভি।
কি কি চাইছে? নাম্বার 1 সেন্ডিং এন্ড ভোল্টেজ, সেন্ডিং এন্ড পাওয়ার ফ্যাক্টর। তো সেন্ডিং এন্ড পাওয়ার ফ্যাক্টর কিভাবে পাবো? কজ অফ সেন্ডিং এন্ড ভোল্টেজ মাইনাস সেন্ডিং এন্ড কারেন্টের অ্যাঙ্গেল ডিফারেন্স। তো কারেন্ট তো একটাই, ওই যে সার্কিট কিন্তু আগেই দেখছিলাম আমরা। কারেন্টের অ্যাঙ্গেল কত? -36.87। তো ওইটাকে আমরা একবারে কি মাইনাস মাইনাসে প্লাস করে দিতে পারি, যেহেতু এখানে আর একটা মাইনাস আছে। তাহলে -36.87, এটা করলে যেটা আসে সেটা হচ্ছে আমাদের সেন্ডিং এন্ড পাওয়ার ফ্যাক্টর, মানে কজ 0.425 যোগ 36.87, 0.7955। যেহেতু কারেন্ট মানে ভোল্টেজটা পজিটিভ আর কারেন্টটা নেগেটিভে আছে, তখন এটা অবশ্যই ল্যাগিং। আর পাওয়ার ফ্যাক্টর যখনই চাবে তখন কিন্তু পাশে অবশ্যই লিডিং ল্যাগিং এটা লিখতেই হবে। আচ্ছা, আর কি? আচ্ছা ভাই, এই সূত্র বাদে কি অন্য সূত্র দিয়ে করা যেত না? হ্যাঁ, আপনি যে কোনো সূত্র দিয়ে ইচ্ছা করতে পারেন, কোনো সমস্যা না, আপনার যেটা সুবিধা সেটা দিয়ে করেন। ওই যে বইতে যে ভিআর সাইন টাইন দিয়ে করা আছে ওইটা দিয়ে করতে পারেন, তবে আমি পার্সোনালি ওই সূত্র ইউজ করি না, কারণ ওইটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট সূত্র। আর আমি যেটা দিয়ে করাচ্ছি এটা হচ্ছে এক্সাক্ট সূত্র। ওই সাইন ফাই কস ফাই সূত্রটা আসলে এক্সাক্ট সূত্র না ওইটা। শুধু দেখালেন। জি জি, এটা এক্সাক্ট। আমি বইয়ের কথা বলতেছি, বইতে কিন্তু আর একটা সূত্র ইউজ করছে, দেখছেন? বই আছে আপনাদের কাছে? হ্যাঁ ভাই, আছে। যেমন দেখেন বইতে কোন সূত্র ইউজ করে, বইতে ইউজ করে ভিএস সমান ভিআর প্লাস আইআর কস ফাই প্লাস আইএক্স সাইন ফাই। আপনি এইটা দিয়ে যদি ম্যাথ করেন মার্ক পেয়ে যাবেন, কোনো সমস্যা না, বাট এটা অ্যাপ্রক্সিমেট সূত্র। আর আমি নর্মালি যতক্ষণ এক্সাক্ট দিয়ে ম্যাথ করা যায় ততক্ষণ অ্যাপ্রক্সিমেট আমি আসলে নর্মালি ইউজ করি না। তবে আপনি যদি পার্সোনালি এটা ইউজ করতে অভ্যস্ত থাকেন বা এখনো করতে চান করতে পারেন, কোনো সমস্যা নাই, বাট আমি করব না। কথা বুঝতে পারছেন? এটা কি ক্লিয়ার? হ্যাঁ ভাই, হ্যাঁ ক্লিয়ার। তাহলে আমাদের বলতেছে ট্রান্সমিশন এফিসিয়েন্সি বের করো। এটা তো আমরা নর্মালি কয়েকভাবে বের করতে পারি, মানে কয়েকভাবে বলতে মেন সূত্র তো এটাই যে এফিসিয়েন্সি সমান আউটপুট পাওয়ার ডিভাইডেড বাই ইনপুট পাওয়ার। এখন ইনপুট পাওয়ার আমি ডিরেক্টও বের করতে ইনপুট। পারি, আবার ওই লস যোগ করে দিয়েও বের করতে পারি। আউটপুট পাওয়ার ডিভাইডেড বাই আউটপুট পাওয়ার প্লাস লস, যেভাবে ইচ্ছা করতে পারি আমরা। দুইভাবে আমি দেখাচ্ছি। আউটপুট পাওয়ার কত? 1100 কিলোওয়াট ডিভাইডেড বাই 1100 প্লাস, যেহেতু এটা কিলোওয়াট আছে লস কেও কিলোওয়াটে রাখতে হবে, এজন্য আই স্কোয়ার ইন্টু আর, আর মানে 10 ডিভাইডেড বাই 1000 করে দিলাম ইন্টু 100%। আই কত? আই এর মান আমরা অ্যাকচুয়ালি বের করি নাই, জাস্ট ওই ক্যালকুলেটরে তুলে করছিলাম। তাহলে বের করি, এই যে 1100 ডিভাইডেড বাই 33 গুণ 0.8, এইটা ছিল আমাদের আই, অ্যাকচুয়ালি আই 41.67। আর আই স্কোয়ার ইন্টু আর, আর মানে কত? 10। আর এটা যেহেতু সিঙ্গেল ফেজ তার মানে তো শুধু একটাই আমাদের আসতেছে। আচ্ছা, এইখানে আরেকটা বিষয় খেয়াল করে দেখেন, এইখানে যে 10-এর কথা বলতেছে এটা টোটাল রেজিস্ট্যান্স, টোটাল। মনে রাখতে হবে যে একটা সিঙ্গেল ফেজ ট্রান্সমিশন লাইনে দুইটা লাইন লাগে বা দুইটা কন্ডাক্টর লাগে, সো 2I² আর নিতে হয়। বাট এখানে প্রশ্নের টোটাল রেজিস্ট্যান্সই 10 ওহম দিয়ে দিছে, তার মানে যে দুইটা তারের কথা বলতেছি এই দুইটা তার মিলাই 10 ওহম বলে দিছে। তো এই কারণে আমি আর 2I² আর করব না। যদি একটা কন্ডাক্টরের রেজিস্ট্যান্স দেয়া থাকতো তখন আমি হচ্ছে 2I² আর করতাম।
আর যেহেতু টোটাল রেজিস্ট্যান্সই দেওয়া আছে, আমি আর ওখানে কিন্তু এক্সট্রা 2 গুণ করব না, এটা খেয়াল রাখবেন। এটা নিয়েও কিন্তু অনেকের ভিতরে কনফিউশন আছে। তাহলে আই স্কোয়ার আর, যেহেতু একে কিলোওয়াট বানাইতে হবে, 1000 দ্বারা ভাগ করে দিব, এটা পেলাম টোটাল লস, মানে 17.36 কিলোওয়াট। তাহলে এর সাথে কি করব, এই যে 1100 যোগ করে দিব, যোগ 1100। এটা তো নিচে, আর উপরে যাবে কি 1100 ডিভাইডেড বাই অ্যান্সার ইন্টু 100%। তাহলে আমাদের আসতেছে 98.44%। এটুকু কি সবাই বুঝতে পারছেন? আচ্ছা, কারোর যদি ইচ্ছা হয় যে আমি এইরকম আউটপুট পাওয়ার আর লস যোগ করে না, বরং ডিরেক্ট ইনপুট পাওয়ার দিয়ে করব, সেটাও করতে পারেন, করেন। আউটপুটে কত আছে? 1100। ইনপুট পাওয়ার কত? ইনপুটের ভোল্টেজ দেখেন 33.709। ওটা যেহেতু কিলোভোল্ট ওইভাবেই থাক। ইনটু কারেন্ট কত? কিছুক্ষণ আগে দেখলাম ওই যে কারেন্ট কত দিয়ে বের করলাম যেন, 41.67 ইনটু, দেখেন ইনপুট পাওয়ার বের করবো, তাহলে পাওয়ার কত হয়? ভি আই কস থেটা। আর ইনপুটের পাওয়ার ফ্যাক্টর কত আমরা অলরেডি বের করছি, ইনপুটের পাওয়ার ফ্যাক্টর 0.7955। এখানে আর কিন্তু লস এর ভিতরে চলে আসছে, এক্সট্রা ভাবে আর করার দরকার নাই। তাহলে 1100 গুণ 100% করা লাগবে, আগেই করে দিলাম, ডিভাইডেড বাই 33। আচ্ছা, এটা কিলো ভোল্ট ছিল, এই জন্য আর কিন্তু 1000 দ্বারা ভাগ করি নাই, নিচের এটা অটোমেটিক কিলো ওয়াটই চলে আসছে, গুণ 41.67 গুণ 0.7955, এই যে 48.44%, সরি 98.44%। এখন যার যেভাবে সুবিধা সেভাবে করতে পারেন, যে কোনো একটা দিয়ে করলে চলবে। তো এটা হচ্ছে ট্রান্সমিশন লাইনের খুবই সিম্পল একটা ম্যাথ, খুব একটা আচ্ছা ঝোট ভাই, পাওয়ার ঝামেলা। ফ্যাক্টরটা কিভাবে বের করলেন একটু বলুন। আচ্ছা, লোডের পাওয়ার ফ্যাক্টর বলতে বোঝাবে লোডের ভোল্টেজ অ্যাঙ্গেল এবং লোডের কারেন্টের যে ভাই পাওয়ার অ্যাঙ্গেলটা আছে ফ্যাক্টরটা এটার কিভাবে বের দিক, করলেন? সেটাই আমি বলতেছি। লোডের পাওয়ার ফ্যাক্টর বলতে বোঝায় লোডের ভোল্টেজের অ্যাঙ্গেল এবং লোডের কারেন্টের অ্যাঙ্গেলের ডিফারেন্স। তাহলে আমাদেরকে যদি সেন্ডিং এন্ডের পাওয়ার ফ্যাক্টর বলে, তাহলে সেন্ডিং এন্ডের যে ভোল্টেজের অ্যাঙ্গেল এবং সেন্ডিং এন্ডের যে কারেন্টের অ্যাঙ্গেল তার ডিফারেন্স। তো কারেন্ট তো একটাই, রিসিভিং এন্ডেও যা সেন্ডিং এন্ডেও তাই। এবং কারেন্টের অ্যাঙ্গেল আমরা দেখলাম কত, এই যে এটা দেখে বুঝতে পারতেছি কারেন্টের অ্যাঙ্গেল হচ্ছে -36.87, আর ভোল্টেজের অ্যাঙ্গেল কত? 0.425। তাহলে সূত্র কি বলে? কজ অফ ভোল্টেজের অ্যাঙ্গেল মাইনাস কারেন্টের অ্যাঙ্গেল, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল। তো এটা করে দিলে আমার চলে আসলো সেন্ডিং এন্ডের পাওয়ার ফ্যাক্টর। বুঝতে পারছেন? হ্যাঁ ভাই। ওকে, তাহলে আমরা নেক্সট ম্যাথে যাই। এইখানে আবার একটু ঝামেলা যুক্ত জিনিস আছে, এটা আমরা দুই ভাবে করব যাতে কনফিউশন না থাকে। এখানে বলতেছে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম লেন্থ ইন কিলোমিটার ফর এ সিঙ্গেল ফেজ ট্রান্সমিশন লাইন হ্যাভিং এ ইত্যাদি ইত্যাদি। খেয়াল করেন, আমরা জানি এটা ট্রান্সমিশন লাইনে দুইটা কন্ডাক্টর লাগে। এই তারটা যত কিলোমিটার নিতে হবে, এই তারটাও তো তত কিলোমিটার নিতে হবে, তাই না? মনে করেন এটা 10 কিলোমিটার নিলাম, এটা নিলাম 10 কিলোমিটার। এখন বলেন তার টোটাল কত হলো সেটা বিষয় না, এই লাইনটাকে আমরা কত কিলোমিটার বলবো, 10 কিলোমিটার নাকি 20 কিলোমিটার? 10 কিলোমিটার। 10 কিলোমিটার। কেউ যখন বলবে যে এই ট্রান্সমিশন লাইন কত কিলোমিটার, অ্যান্সার হচ্ছে 10 কিলোমিটার, স্বাভাবিক কথা এখান থেকে মানুষ এখানে মাপবে জাস্ট ট্রান্সমিশন লাইনটা কত দূর, 10 কিলোমিটার।
বাট এই 10 কিলোমিটারে টোটাল তার লাগতেছে কত কিলোমিটার? মানে আমি যদি এই তারটাকে খুলে এনে এইখানে লাগাতাম, এই তারটাকে এনে যদি এখানে লাগাতাম, তাহলে টোটাল কত কিলোমিটার লাগতেছে? 20 কিলোমিটার। কারণ এইটা তার, তার মানে এর একটা রেজিস্ট্যান্স আছে, এটা তার, তার মানে এর একটা রেজিস্ট্যান্স আছে। কথা কি বুঝতে পারছেন? তার মানে ট্রান্সমিশন লাইন হয় শুধুমাত্র এইখান থেকে এইখানকার লেন্থ, বাট যখন কন্ডাক্টর হিসাব করা হয় তখন কিন্তু টোটালটা হিসাব করা হয়, যে টোটাল কন্ডাক্টর কত কিলোমিটার। তার মানে ট্রান্সমিশন লাইন যতটুকু হয়, কন্ডাক্টর কিন্তু তার দ্বিগুণ হয় যদি সিঙ্গেল ট্রান্সমিশন লাইন হয়। 3 ফেজ হলে তো 3টা লাগে, সেটা আলাদা হিসাব, ওইটা নিয়ে কারোর কনফিউশন থাকেও না। তাহলে এটা কিন্তু আমরা মোটামুটি বুঝলাম যে এখানে সিঙ্গেল ফেজ ট্রান্সমিশন লাইনের যে কথা বলে দিছে লেন্থ, তার অ্যান্সার কিন্তু এইটা করব না, আমরা অ্যান্সার করব এটা। মানে ম্যাক্সিমাম লেন্থ বলতে এটা অ্যান্সার করব না, আমরা অ্যান্সার করব 10 কিলোমিটার। এটা যেন খেয়াল থাকে, এইখানেই ভুলটা আসলে হয় বা কনফিউশনটা তৈরি হয়। তাহলে এটা আমরা বুঝে ফেললাম। এবার খেয়াল করেন যে আমি যদি বলি এই কন্ডাক্টরের ওহম মানে কথা রেজিস্ট্যান্স 2 ওহম, তাহলে অবশ্যই এটা তো একই কন্ডাক্টর, আলাদা তো না। তাহলে এরও হবে 2 ওহম, তাহলে টোটাল রেজিস্ট্যান্স কত হয়ে গেল? 4 ওহম, যেটা কি এর রেজিস্ট্যান্স কে মিন করতেছে না। 10 কিলোমিটার আর 10 কিলোমিটার মিলে 4, তার মানে তো 20 কিলোমিটারই আসলে 4 ওহম রেজিস্ট্যান্স অফার করবে। কিন্তু কেউ যদি বলে টোটাল রেজিস্ট্যান্স 6 ওহম, তাহলে তো একবারে এইটাই বোঝায়। তার মানে দেখেন, যদি একটা কন্ডাক্টরের রেজিস্ট্যান্সের কথা বলে, তাহলে টোটাল রেজিস্ট্যান্স কিভাবে বের করতে হয়? 2 দ্বারা গুণ করতে হয়। কিন্তু যদি টোটাল রেজিস্ট্যান্সই বলে, তাহলে আর 2 দ্বারা কেন গুণ করব? ওইটাই আমাদের অ্যান্সার। তাহলে এই দুইটা টার্ম বা দুইটা কিন্তু ভাষা আমাদের মনে রাখতে হবে। একটা হচ্ছে পার কন্ডাক্টরের রেজিস্ট্যান্স, আর একটা হচ্ছে টোটাল রেজিস্ট্যান্স। আমরা সার্কিটে যত ম্যাথ করি ওইখানে টোটাল রেজিস্ট্যান্স দেওয়া থাকে, এজন্য যখন লস বের করি তখন আর 2I² আর বসায় না, শুধু I² আর বসায়। কিন্তু অনেক সময় পার কন্ডাক্টরের রেজিস্ট্যান্স নিয়ে অনেকে কাজ করে, তখন কিন্তু 2I² আর দিতে হবে। যাক, এই ভাষা টাষা গেল, এখন আমরা ম্যাথ করি, তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হবে। এবার আসি প্রশ্নে কি বলতেছে। কপার কন্ডাক্টর অফ এত সেন্টিমিটার স্কোয়ার ক্রস সেকশন এরিয়া ওভার হুইচ এত কিলোওয়াট এট ইউনিটি পাওয়ার ফ্যাক্টর। তার মানে এটা হচ্ছে লোডের পাওয়ার, PL দিয়ে দিছে 200 কিলোওয়াট। ইউনিটি পাওয়ার ফ্যাক্টর মানে তো এটা খুব ইজি, অ্যাঙ্গেল 0 ডিগ্রি আসবে। এট 3300 ভোল্টেজ আর টু বি ডেলিভার। তার মানে ভি আর যেটা আছে, এখনো কিন্তু সিঙ্গেল ফেজ, সো আমরা √3 দ্বারা ভাগটা কিছু করব না। এই 3300 আমরা ধরে দিলাম আপাতত এখানে অ্যাঙ্গেল 0 ডিগ্রি। The efficiency of transmission is 90%. কয়েকটা জিনিস কিন্তু আমাদের এখানে হচ্ছে সাথে করে নিয়ে চলতে হবে, এবং বইতে কিন্তু কয়েকটা আসলে দেখা যাবে যে টুকটাক ভুল টাইপেরও কিছু আছে, বা কিছু হয়তো টার্ম আলাদা আলাদা থাকতে পারে। আমি জাস্ট এক এক করে ধরেই করতেছি। তাহলে দেখেন, এফিসিয়েন্সি 90%। এফিসিয়েন্সি জিনিসটা কি? এফিসিয়েন্সি জিনিসটা হচ্ছে আউটপুট পাওয়ার ডিভাইডেড বাই ইনপুট পাওয়ার। তাহলে এখান থেকে আমি ইনপুট পাওয়ার কত লিখতে পারি? আউটপুট পাওয়ার ডিভাইডেড বাই এফিসিয়েন্সি। আউটপুট পাওয়ার হচ্ছে 200, ইনপুট পাওয়ার কত? ইনপুট পাওয়ার হচ্ছে যে, সরি, এটা কত? এটা হচ্ছে 90%, মানে 0.9। বের করবো ভাই। তাহলে ভাগ করে দিলে কত আসে? তাহলে আসতেছে হচ্ছে 222.22 কিলোওয়াট। লাগবে তো লস, তাহলে লস সমান কত হবে? স্বাভাবিক কথা, ইনপুট I² পাওয়ার মাইনাস আউটপুট। I² ঠিক আছে, বাট আপাতত এখান থেকে বের করে নি।
ইনপুট পাওয়ার মাইনাস আউটপুট পাওয়ার, তাহলে ইনপুট পাওয়ার হচ্ছে 222.22 মাইনাস আউটপুট পাওয়ার হচ্ছে 200। তা যে অ্যান্সারটা পেলাম এটা মাইনাস 200, অর্থাৎ 22.22। এখান থেকে কিন্তু খুব ভালো করে মনোযোগ দেন। এবার আমি চাচ্ছি রেজিস্ট্যান্স বের করব, মানে আর বের করব সহজ কথায়। তাহলে আর যদি বের করি, এইখান থেকে আমরা দুই ভাগে ভাগ হয়ে যাব, মানে দুই গ্রুপ, এবং আমি দুই গ্রুপ দিয়ে ম্যাথ করব। নাম্বার ওয়ান, আমি ধরে নেব যে আর সমান টোটাল রেজিস্ট্যান্স। নাম্বার টু, এটা আমি যাতে এর সাথে না মিশে যাই এজন্য এটাকে ছোট হাতের আর নিলাম। তবে আপনারা যেহেতু ম্যাথে তো আর দুইটাই দেখাবেন না, যেটাই দেখান বড় হাতের আর দেখালেই চলবে, তবে লিখে দেবেন যে এটাকে বলতে কি বোঝাচ্ছেন। ছোট হাতের আর কে আমি বোঝাচ্ছি পার কন্ডাক্টর রেজিস্ট্যান্স। এটা মাস্ট লিখে দিবেন, মানে লিখতেই হবে। আমি দুই নিয়মে ম্যাথ করবো। প্রথমে এটা আসে, টোটাল রেজিস্ট্যান্স যখনই বলে দিলাম দুই গুণ করার কোনো প্রশ্নই ওঠে না, আমরা বলবো লস সমান আই স্কোয়ার আর। কিন্তু এইখানে দেখতেছি লস হচ্ছে এত, তাহলে অবশ্যই আমি বলতে পারি এইটা সমান এত। তবে যেহেতু এটা কিলো ওয়াটে আছে, তাহলে একে আমাদের একটু কি 1000 দ্বারা ভাগ করে দিতে হবে। এইটা সমান হয়ে যাবে হচ্ছে 22.22। আই কিন্তু অলরেডি আমরা জানি, মানে সরি এখনো বের করি নাই, তবে বের করতে পারবো, সমস্যা নাই। এখানে একটু বের করেই নি। আই আচ্ছা সমান ভাই, কত? এটা কেন ভাগ করলাম 1000 দ্বারা? হুম, আই স্কোয়ার আর হয় আই ওয়াট। স্কয়ার আরকে আমরা 1000 দ্বারা আই ভাগ স্কোয়ার আর করলাম হচ্ছে কেন? ওয়াট। ওয়াট কে 1000 দ্বারা ভাগ করলে কিলো ওয়াট হয়ে যায়। এটাও যদি আপনার বুঝতে ও খুব আচ্ছা, কষ্ট হয় যে এটা ঝামেলা, আপনি এটা ভাগ করার দরকার নাই। এই 22.22 কি কিলো এটা ওয়াট আমরা না? 10 টু দি পাওয়ার 3 গুণ। এটা 10⁻³ দিয়ে গুণ করে দেন। আমি জাস্ট এটা এখানে ভাগ করছিলাম, ওই একই কথা, আপনার যেটা সুবিধা মনে হয় করেন, এটা নিয়ে এত কোনো সমস্যা নেই। আচ্ছা, কারেন্টটা বের করে নি। কারেন্ট কত? আই সমান পি বাই ভি কস থিটা। পি হচ্ছে 200 কিলোওয়াট, তাহলে 200 কিলোওয়াট নিলে এটা কিলো ভোল্ট নিতে হবে, মানে 33। আর যেহেতু ইউনিটি পাওয়ার ফ্যাক্টর, তার মানে তো গুণ করতে হবে 1, মানে 200/33 করলে যা আসে। তাহলে কত আসছে? 6.061। ওকে, তাহলে আমরা এখানে দেখেন কি করতে পারি। আর সমান কি লিখতে পারি? 6.061 তার স্কোয়ার। বাইশ দশমিক দুই দুই ইন্টু 604.9395। আচ্ছা, কারেন্টটা তো কম আসলো কেন? ও সরি, 3300 ভোল্ট মানে তো 3.3 কেভি। তাহলে 60.61। 6.049।
6.049। তাহলে এটা আসলো টোটাল রেজিস্ট্যান্স। এইবার কিন্তু আমাদের একটু আমি আপাতত এটা মাথায় আনার দরকারই নাই। খেয়াল করেন, চিত্র কি এখানে দেখালাম না আগের পেজে দেখালাম? আচ্ছা, চিত্র যা দেখাইছে আবার দেখাই। এইটা হচ্ছে আমাদের লেন্থ, এটা হচ্ছে আমাদের লেন্থ, মানে এটা যদি হয় এল, এটাও হচ্ছে এল। বলেন তো এই রেজিস্ট্যান্সটা এল এর জন্য নাকি 2L এর জন্য? আমার কথা কি বুঝতে পারছেন? এই যে রেজিস্ট্যান্সটা আমরা বের করলাম, এটা কি এল এর রেজিস্ট্যান্স নাকি 2L এর রেজিস্ট্যান্স? এই যে এখানে দেখেন টোটাল রেজিস্ট্যান্স লেখা, তার মানে আরটা আসলে 2L এর রেজিস্ট্যান্স বের হয়েছে। তাহলে আমি যদি সূত্র ফেলি, আমাকে 2L এর জন্য ফেলতে হবে, কিন্তু অ্যান্সার তো আবার শুধু এল এর দিতে হবে। কারণ ট্রান্সমিশন লাইন কত কিলোমিটার এইটার অ্যান্সার মানেই হচ্ছে এল। কিছুক্ষণ আগেই বললাম যে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত এই লেন্থটাকে বোঝাইতে হয়, ডাবল না। তার মানে অ্যান্সার হবে এল, কিন্তু এটা বের হয়েছে 2L এর জন্য। তাহলে আমরা এখন লিখতে পারি এইভাবে যে আর সমান রো দৈর্ঘ্য বাই এ, মানে এ আরটা যত দৈর্ঘ্যের জন্য, কিন্তু দেখতেছি এ আরটা 2L দৈর্ঘ্যের জন্য, বাই এ, এ মানে ক্রস সেকশন এরিয়া। কিন্তু আমাকে তো অ্যান্সার শুধু এল এর জন্য করতে হবে। তাহলে শুধু এল সমান কত লেখা যাবে? আর এ বাই 2 রো। ক্রস সেকশন এরিয়া দেখেন আমাদেরকে বলে দিছে কত, 0.775 সেন্টিমিটার স্কোয়ার, বাট এটাকে তো আমাদের আসলে মিটার স্কোয়ার বানাতে হবে। আবার এই যে স্পেসিফিক রেজিস্ট্যান্স বলে দিচ্ছে মাইক্রো ওহম, ওহম সরি মাইক্রো ওহম সেন্টিমিটার, ওইটাকে আবার আমাদের বানাই নিতে হবে হচ্ছে ওহম মিটার। দুইটাই চেঞ্জ করে নি, সমস্যা নেই। 0.775 সেন্টিমিটার স্কোয়ারকে যদি মিটার স্কোয়ার বানাই, কি হয় দেখেন, 6.049 এই আর এর ভ্যালু। ক্রস সেকশন এরিয়া হচ্ছে 0.775 ইন্টু সেন্টিমিটার স্কোয়ার, কিন্তু সেন্টিমিটারকে মিটার করতে হয় 10⁻⁻², তার স্কোয়ার করে দিলাম, ডিভাইডেড বাই 2 ইন্টু রো এর ভ্যালু দেওয়া আছে 1.725 মাইক্রো ওহম মিটার। তাহলে মাইক্রো মানে কি -6, তাহলে যেটা আসবে সেটা অ্যান্সার আসবে মিটারে। পরে ওইটাকে আমরা কিলোমিটার বানাই নিচ্ছি, সমস্যা নাই। 6.049 ইন্টু 0.775 ইন্টু 10⁻⁻² তার স্কোয়ার, ডিভাইডেড বাই 2 ইন্টু 1.725 ইন্টু 10⁻⁻6। তাহলে এত মিটার, তো এত মিটারকে যদি আমরা সেন্টিমিটার, সেন্টিমিটার থেকে মিটার করলে হয় 10⁻⁻, এত মিটার, এত মিটার, এক মিনিট, আমাদের মনে হচ্ছে কোথাও একটা ভুল হচ্ছে।
আচ্ছা দাঁড়ান এক মিনিট, বইয়ের সাথে দেখি, বইয়ের সাথে না মেলার কারণ কি। 0.775 সেন্টিমিটার, সেন্টিমিটারকে ভাগ করবো কিলোমিটার, সেন্টিমিটারকে মিটার করলে হয় 100, দেখো ঠিকই আছে। আচ্ছা দাঁড়ান এক মিনিট, ভুলটা কোথায় যাচ্ছে দেখি। 0.75 সেন্টিমিটার ভাই নিচেরটা তো আমরা যেটা রেজিস্ট্যান্স দেওয়া আছে এটা তো আমরা মাইক্রো ওহমের কাজ করেছি শুধু। ভুলটা যাচ্ছে কোথায়। আর যেটা স্পেসিফিক রেজিস্ট্যান্স দেওয়া আছে না, হুম, এটা তো আমরা 10⁻⁶ করেই নিয়েছি, এখানে তো আর ইয়ে হওয়ার কিছু না। এটা হচ্ছে এখানে তো ভাই আমরা ও সরি সরি সরি, এখানে তো দেখতেছি সেন্টিমিটার দেওয়া আছে, মাইক্রো ওহম তো আছে, হ্যাঁ আর আবার ওখানে এখানে সেন্টিমিটার সেন্টিমিটার স্কোয়ার দেওয়া আছে, ছিল। মানে ওইটাকেও তো চেঞ্জ করতে হবে, রাইট। ঠিক আছে, হ্যাঁ, এবার মনে হচ্ছে মিলবে। তাহলে এটা করে নিলাম, ওহম হয়ে গেল, আর সেন্টিমিটারকে আবার মিটার করতে হবে, -2 করতে হবে। হ্যাঁ এবার মিলবে। হচ্ছে এত মিটার, একে যদি 1000 দ্বারা ভাগ করে দিই তাহলে হবে হচ্ছে কিলোমিটার, মানে 13.588 বা তেরো দশমিক মিটার। পাঁচ আট লিখে দিলেই চলতেছে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা বইতে ছিল না বলে এই নিয়মটা আগে করলাম। এবার দেখেন, আচ্ছা এটা সবাই বুঝতে পারছেন কিনা কনসেপ্টটা, বিশেষ করে যে এই কনসেপ্টটা সবাই বুঝতে পারছেন কিনা। হ্যাঁ ভাই বুঝতে পারছি। ওকে, এবার আসি বইয়ের নিয়ম, যেটা দিয়ে সবার ঝামেলা লাগে, যে আমরা তো সারা জীবন জানি I², আর এখানে আবার 2I² কেন নিচ্ছে। দেখেন এটা টোটাল রেজিস্ট্যান্স, এজন্য I², কিন্তু এখানে ছোট হাতের আর কি বলতেছি, পার কন্ডাক্টরের রেজিস্ট্যান্স, তাহলে অবশ্যই এইখানে লস কত হবে, I² × এটা গেল একটা কন্ডাক্টরের লস, প্লাস I² × এটা গেল আরেকটা কন্ডাক্টরের লস, দ্যাট মিনস 2I²R। এইখানে আর বলতে বোঝাচ্ছিল টোটালটার রেজিস্ট্যান্স, মানে 2L এর রেজিস্ট্যান্স, কিন্তু এইখানে আমরা দেখতে পাচ্ছি আর বলতে মূলত বোঝাচ্ছে শুধু একটা কন্ডাক্টরের রেজিস্ট্যান্স। তাহলে এর রেজিস্ট্যান্স যদি আর হয়, এটার রেজিস্ট্যান্সও আর। তাহলে বলেন তো আর অ্যাকচুয়ালি কার, 2L এর রেজিস্ট্যান্স নাকি শুধু এল এর রেজিস্ট্যান্স, মানে ছোট হাতের আর। 2L কেন 2L এর হবে, আমি তো বলে দিচ্ছি ছোট হাতের আর হচ্ছে এইটার রেজিস্ট্যান্স, ছোট হাতের আর হচ্ছে এইটার রেজিস্ট্যান্স, তাহলে ছোট হাতের আর কি এইটার রেজিস্ট্যান্স না, তাহলে এটা কি 2L নাকি শুধু এল। শুধু এল। এই যে দেখেন এইটুকু, এই যে এইটুকু হচ্ছে এল, আর তার রেজিস্ট্যান্স আর, এইটুকু হচ্ছে এল, তার রেজিস্ট্যান্স হচ্ছে আর, কিন্তু এখানে দেখতে পাচ্ছি এই টোটালটার রেজিস্ট্যান্স হচ্ছে আর। তাহলে টোটালে কতটুকু রেজিস্ট্যান্স, এই যে এল, এই যে এল, মানে 2L। কিন্তু অ্যান্সার, ট্রান্সমিশন লাইনের অ্যান্সার সবসময় এখান থেকে শুরু করে এটুকু করতে হয়, মানে এল। এইখানেও তো অ্যান্সার তাই করব, এখান থেকে এইটুকু করব মানে এল করব, কিন্তু দেখতেছি লস এখানে আমার 2I²R, ফলে আমাকে লিখতে হবে 2I
স্কোয়ার ছোট হাতের আর সমান 22.22 ইন্টু 10⁻³ ফলে ছোট হাতের আর সমান 22.22 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই 2 ইন্টু আই কত বের হয়েছিল 60.61 মানে 3.0243। একটা কন্ডাক্টরের রেজিস্ট্যান্স ছোট হাতের আর, একটা কন্ডাক্টরের মানে এল দৈর্ঘ্যের রেজিস্ট্যান্সই হচ্ছে এইটা। তাহলে আমি যখন এই যে এইটা সূত্র ইউজ করবো, এখন কিন্তু আর 2L নিব না, এখন শুধু এল নিব। কারণ আমি তো সেইভাবেই দেখতেছি যে ছোট হাতের আর আসলে একটা কন্ডাক্টরের রেজিস্ট্যান্স, তাহলে ছোট হাতের আর সমান এল রো এল বাই এ, না? হ্যাঁ, রো এল বাই এ। অ্যান্সার তো আমাকে এলই করা লাগবে, কারণ যেভাবেই ধরি না কেন সবসময় আমাকে লেন্থ অ্যান্সার করা লাগবে, কারণ এই দুইটা মিলে আসলে ট্রান্সমিশন লাইনের কিলোমিটার ধরা হয় না, ধরা হয় যে একটা আসলে কতটুকু। তাহলে এল সমান কত দাঁড়াবে, আর এ বাই রো। আর কত, আর হচ্ছে 3.0243 ইন্টু এ কত, ক্রস সেকশন এরিয়া দেখছিলাম 0.775 ইন্টু 10⁻² এর স্কোয়ার, আর নিচে হচ্ছে শুধু রো মানে 1.725। এটা মিটার আসবে, ওকে 1000 দ্বারা ভাগ করে দিলে কিলোমিটার চলে আসবে। 3.0243 ইন্টু 0.775 ইন্টু 10⁻² এর স্কোয়ার divided by 1.725 into 10⁻⁻6 into 10⁻²। এত মিটার আসছে, একে 1000 দ্বারা ভাগ করে দেব, 13.58 কিলোমিটার। এটা কি বুঝতে পারছেন? তাহলে আমি যেই দিক দিয়েই যাই না কেন অ্যান্সার কিন্তু আমার সেমই আসবে। সো 2I² আর যে আলাদা সূত্র, I² আর কখন নেব, এটা কখন নেব, এই নিয়ে কনফিউজ হওয়ার জি ভাই। কিছুই দরকার নাই। আপনি আপনার ডেফিনেশন অনুসারে দিবেন। টুর টোটাল রেজিস্ট্যান্স যদি আর নেন তাহলে I² আর হবে লসের সূত্র, আর যদি আপনি পার কন্ডাক্টরের রেজিস্ট্যান্স কে ছোট হাতের আর নেন তাহলে লসের সূত্র হবে 2I² আর। যেভাবে সুবিধা করেন অ্যান্সার অল টাইম সেমই আসবে। শুধু এই যে ধরার কনসেপ্ট গুলা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। এটা ঠিক রাখলে দেখবেন যে অ্যান্সার নিয়ে কোনো ঝামেলা নেই। আচ্ছা, এটা নিয়ে কারোর কোনো কনফিউশন আছে আর? আচ্ছা, এটা যদি বুঝেন তাহলে আমরা হচ্ছে নেক্সট ইয়েতে যাব। এইটা ওই যে সেই যেটা একটু ঝামেলার জিনিস, একটু ওয়েট করেন।
আচ্ছা দেখেন যেটা বলছিলাম, এখানে দেখেন বলতেছে থ্রি ফেজ লাইন ডেলিভার্স এত, মানে এটা কিন্তু লোডের কনসেপ্ট বলে দিছে। এটা সবসময় কিন্তু আমাদের দেখতেছি লোডের পাওয়ার দেওয়া আছে, পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে। ইফ দা সেন্ডিং এন্ড ভোল্ট, এই যে এখানে আবার উল্টা সেন্ডিং এন্ড ভোল্টেজ দেওয়া আছে, রিসিভিং এন্ড বের করা লাগবে। মানে আমরা এতক্ষণ রিসিভিং এন্ড কে 0 ডিগ্রি ধরে নিচ্ছিলাম, সেটা এখন আর ধরার উপায় নাই। আবার এইটাকে 0 ডিগ্রি ধরলে আবার এই যে এইটা আমরা কারেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারবো না। এবার কয়েকটা জিনিস দেখেন, এখানে কিন্তু দেখেন কারেন্টও নাই। তাহলে আমরা ধরে নিলাম যে পার ফেজ ভোল্টেজ ভিআর, এখানে কিন্তু আবার থ্রি ফেজের কথা বলে দিছে, তো আমাকে কিন্তু পার ফেজ কল্পনা করতে হবে। তাহলে ধরলাম পার ফেজ রিসিভিং এন্ড ভোল্টেজ হচ্ছে ভিআর, তাহলে পার ফেজ রিসিভিং এন্ড কারেন্ট কত হবে? আই সমান পি বাই ভি। পি কত? 3600 ডিভাইডেড বাই এই ভিআর কে কিন্তু আমি পার ফেজের কথা বলতেছি, পার ফেজ ভোল্টেজ। তাহলে সূত্র কি হয়? পি সমান সি ভিপি আইপি কস থেটা। তাহলে অবশ্যই এখানে কত হবে? সি ভিআর আইপি, তো এটা বোঝাচ্ছে মানে আইপি বলতে কিন্তু ফেজ ভোল্টেজ, সরি ফেজ কারেন্ট বুঝতেছি, মানে আইআর ইন্টু কস থেটা। কস থেটা কত? 0.8। হ্যাঁ, আমরা অ্যাঙ্গেল লিখলে এখানে লিখতে পারতাম, বাট আমি আসলে আপাতত কারেন্টের মান নিয়ে কি করতেছি। ভিএস এটা কত? 33 কেভি বলে দিছে, কিন্তু আমাকে তো পার ফেজ করতে হবে, তার মানে 33,000 ডিভাইডেড বাই রুট। অবশ্য সব কিন্তু আমি মান বোঝাচ্ছি, কারণ যেহেতু অ্যাঙ্গেল ধরার এখন আপাতত উপায় নাই, তো আমাকে এইভাবে করতে হবে। এবার দেখেন সূত্রটা কি শিখছিলাম আমি, ওইখানে আসলে এই মডুলাস গুলা দেই নাই, বারবার দিতে অসুবিধা, কিন্তু অ্যাকচুয়ালি আসলে সূত্রগুলা এই মডুলাস আকারে হয়। তাহলে ভিএস স্কোয়ার সমান ভি আর কস ফাই প্লাস আই আর ইন্টু আর তার হোল স্কোয়ার প্লাস এই আই আর বলতেও কিন্তু আসলে মান বোঝাচ্ছে, সবার মান বোঝাচ্ছে, সেম ভি আর সাইন ফাই প্লাস ল্যাগিং যেহেতু তাহলে প্লাস হবে আই আর ইন্টু এক্স তার হোল স্কোয়ার। তাহলে ভিএস এর মান আমরা জানি কত? 33,000 ডিভাইডেড বাই √3 তার হোল স্কোয়ার সমান ভি আর টা আমরা জানি না। কোনো কিছুর কস ফাই যদি 0.8 হয়, তার সাইন ফাই 0.6 হয়। কিভাবে? কস ফাই 0.8, তার মানে অ্যাঙ্গেল হচ্ছে কজ ইনভার্স 0.8 বা 36 এত, তাহলে সাইন অ্যাঙ্গেল হচ্ছে 0.6। এটা মোটামুটি আমাদের কিন্তু মুখস্থই হয়ে গেছে প্রায়। কস ফাই 0.8 হলে সাইন ফাই 0.6 হয়। অন্য কিছু হলে এভাবে বের করে নিতে হবে যে কত হয়। তাহলে এটা দাঁড়াচ্ছে 0.8 ভিআর, আমি আর মডুলাস বারবার দিচ্ছি না, এইভাবে বসাচ্ছি, প্লাস আই আর এর জায়গায় কিন্তু এই টোটাল জিনিসটা বসাতে হবে। এখন এই বারবার এত বড় জিনিস বসানোটা ঝামেলা, আমরা এই জিনিসটাকে একটু ছোট করে ফেলি যাতে বসানোটা ইজি হয়। এটাকে একটু ছোট করে লিখবো, এই আর কি টার্গেট। তো লেখেন কত হয়? ভি আর এর মান তো জানি না, তো ওই রকমই পড়ে থাক। উপরে কত লিখতেছি? 3600 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই 3 গুণ 0.8। এই যে যা লেখার দরকার আমরা লিখে ফেললাম। তাহলে কত আসছে? একটু বিশাল বড় মান আসছে। কত? 1 2 3 4 5, মানে 15 ইন্টু 10⁵। কিন্তু ভি আর তো নিচে বসেই আছে। আচ্ছা, তাহলে আই আর এর জায়গায় আমরা এই জিনিসটা বসাই দেবো। আর এগুলো তো সব পার ফেজে হিসাব আছে। সব পারফেক্ট হিসাব হচ্ছে। আমি একবার একটু দেখি তাও।
হ্যাঁ ঠিক আছে। তাহলে আমরা এই জিনিসটা এখানে বসাবো, পরীক্ষার খাতায় বসানোর দরকার নাই, যাতে আপনি বুঝতে পারেন এই জন্য আমি লিখতেছি, পরীক্ষার খাতায় একবারে তুলে দিলেই ওকে। আর এর মান কত প্রশ্নেই দিয়ে দিছে, টোটাল পার ফেজ রেজিস্ট্যান্স হচ্ছে 5.31। এই এটার মান হচ্ছে 0.6, ভিআর এর জায়গায় ভিআর লিখে দিলাম, আইআর এর জায়গায় এই জিনিসটা বসবে, আর এক্স এর জায়গায় কত বসবে 5.54। এইটা এখন আমরা ক্যালকুলেটরে তুলে দিলে একবারে বেরোবে। দেখেন এই ইকুয়েশনে একটাই আননোন, সেটা হচ্ছে ভিআর, মানে ক্যালকুলেটর দিয়ে ইজিলি আমরা ভিআরটা বের করে ফেলতে পারবো। কয়েকটা টিপস বলি, তাহলে আপনারা খুব দ্রুত ক্যান্সেল করে ফেলতে পারবেন। আচ্ছা, প্রথমত নর্মাল মোডে আমাদের রাখতে হবে ক্যালকুলেটর, দেন যা দেখতেছি এটা আমরা তুলে ফেলবো। 33,000 ডিভাইডেড বাই √3 এটার স্কোয়ার সমান 0.8, ভিআর তো আননোন সেজন্য ওটাকে আমরা এক্স ধরে নেব, প্লাস এই যে 15 ইন্টু 10⁵ ইন্টু এই যে 5.31, আর নিচে ভিআর, ভিআর কে আমরা আননোন বা এক্স ধরতেছি, প্লাস 0.6x প্লাস উপরে যাবে 15 ইন্টু 10⁵ ইন্টু কত, এই যে 5.54। এটা কিন্তু এক্সাক্ট নিয়মে ম্যাথ করতেছে, আপনি বইয়ের মতো শর্টকাটে মানে অ্যাপ্রক্সিমেট সূত্র অ্যাপ্লাই করেন, কোনো সমস্যা নেই। এইটা একটু মনোযোগ দিয়ে শুনেন, এখানে আবার আরেকটু আমাদের টাইম বাঁচাবে। শিফট চাপবো মানে তোলা শেষ, শিফট চাপবো, ক্যালকুলেশন চাপবো। এখন এক্স মানে কি ভিআর এর ভ্যালু, তো সহজ কথা, সেন্ডিং এন্ড ভোল্টেজ যদি 33,000/√3 হয়, রিসিভিং এন্ড ভোল্টেজ তো এর কাছাকাছি ভ্যালুই হবে, তো ওইটা তো আর জিরো বা সামথিং এর আশপাশে হবে না, তাই না? ছোট ভ্যালু তো হবে না, বড় ভ্যালু হবে। তাই আমরা ইনিশিয়াল ভ্যালুটা কি করব, এইখানকার যে ভ্যালু আছে এর আশপাশের একটা ভ্যালু বসাই দেবো। আপনি চাইলে 33,000 বসাই দিতে পারেন, কোনো সমস্যা নাই, সবচেয়ে ভালো হয় ওইটা বসাই দিলে ওকে। বাট আমরা চেষ্টা করব যে ওর আশপাশের ভ্যালু, এটা যদি 33,000 না হয় 200 হইতো, আমরা 200-র আশপাশের ভ্যালু বসাতাম। কিন্তু 33,000 যদি সেন্ডিং এন্ড ভোল্টেজ হয়, রিসিভিং এন্ড তো আর 10-20 ভোল্টেজ হবে না কখনোই, অবশ্যই এরকম আশপাশে বড় একটা মানই হবে। তাই আমরা একটা বড় মানই বসাই দেব, দিয়ে সমান চেপে দেবো। তাহলে দেখেন আমাদের যেটা আসতেছে এইটাই হচ্ছে আমাদের ভিআর এর মান, কত, এই 18,436। এখন এইটা যে সঠিক অ্যান্সার, জাস্ট এইটা বোঝানোর জন্য আমি পুরো ডিজিটটা তুলবো, 18,436.21926। ভিআর এর মান পেলাম, যেই মান পেয়ে গেলাম তখন আমরা এটাকে 0 ডিগ্রি ধরে ফেলতে পারি। এটা কিন্তু সিম্পল হিসাব, মান পাওয়ার সাথে সাথে এটাকে 0 ডিগ্রি ধরে ফেলতে পারি, কোনো সমস্যা নেই। আচ্ছা, আই আর তাহলে কি হবে, আই আর আমরা জানি 15 ইন্টু 10⁵/ভিআর, মানে এটা তো আমরা এখন মান যেহেতু পেয়ে গেছি, ভিআরটা এক্স এ সেভ আছে, ওইখানে সেভ হয়ে পড়ে থাকে। তাহলে 15 ইন্টু 10⁵ ডিভাইডেড বাই এক্স সমান 81 এত, যাতে একদম এক্স্যাক্টলি অ্যান্সার পাই, বা আমরা একটু চেষ্টা করতেছি যাতে উল্টাটা মিলে, এজন্য এটা আমি সেভ করে রাখবো। এটা ধরেন এতে সেভ করে রাখি, শিফট এত এ, তাহলে আই আর এর মানটা এতে সেভ করে রাখলাম। লেখার জন্য আমি ছোটই লিখি, 81.36 লিখবো, বাট ইউজ করব ক্যালকুলেটর একটা। যখনই এটা 0 ডিগ্রি ধরছি, এখন আমি এর অ্যাঙ্গেল বসাই দিতে পারি cos ইনভার্স 0.8। আগের বার বসাতে পারতাম না, কারণ জিরো তো তখনও ধরি নাই, এখন আমরা ধরলাম, এখন বসালাম। যদিও ভিএস আমরা কিন্তু জানি, কষ্ট করে বের করার দরকার নাই, বাট আমি একটু দেখাচ্ছি যে জিনিসটা কিভাবে হলো। তাহলে ভিআর প্লাস আইআর ইন্টু ওই যে রেজিস্ট্যান্স আর রিঅ্যাকট্যান্স 5.31 প্লাস জে 5.5। আচ্ছা, এটা করার আরেকটা উদ্দেশ্য হচ্ছে, আমাকে প্রশ্নে কি চাইছে দেখেন,
রিসিভিং এন্ড ভোল্টেজ, এটা তো অ্যান্সার বের করা শেষ, অ্যান্সার করে দেবো এটাকে আমরা। লাইন কারেন্ট এটাও বের করে ফেললাম। ট্রান্সমিশন এফিসিয়েন্সি, আচ্ছা যদিও লাগতেছে না বাট আমি দেখাই, অনেক সময় কিন্তু সেন্ডিং এন্ড পাওয়ার ফ্যাক্টর চাইতে পারে, যেহেতু শিখতেছি আমরা সবই শিখবো। এখন করি ভি আর সেভ হয়ে আছে এক্স এ, তাহলে তুলে দিলাম এক্স, সরি, আচ্ছা আমরা কমপ্লেক্স মোডে নিয়ে যাই আগে। এক্স প্লাস আই আর, আই আর কি, এটা সেভ হয়ে আছে কিন্তু এ তে, কিন্তু শুধু মান সেভ করছিলাম, অ্যাঙ্গেল তো সেভ করি নাই। অ্যাঙ্গেল নিলাম মাইনাস কজ ইনভার্স 0.8 দিলাম, ক্লোজ করে দিলাম, ইনটু 5.31 প্লাস 5.54 আই, কত আসতেছে? 19,052.5538। যদি সেন্ডিং এর পাওয়ার ফ্যাক্টর বলতো তাহলে আমি এই অ্যাঙ্গেল দিয়ে আর ওই যে কারেন্টের অ্যাঙ্গেল দিয়ে বের করে ফেলতে পারতাম, এখানে চাইনি বাট চাইতেই পারে। 0.30486। এবার একটু দেখি, আমরা তো জানি ভিএস এর মান 33,000/√3, সেটা করি। এই যে দেখেন 19,052.5538, একদম এক্স্যাক্টলি পয়েন্ট বাই পয়েন্ট মিলবে, কিন্তু আপনি যদি অ্যাপ্রক্সিমেট বসান এটা কিন্তু এক্স্যাক্টলি মিলবে না, হয়তো 19,052 না এসে 19,050 আসতে পারে, অথবা অন্য কিছু আসতে পারে। তো প্রবলেম নাই, আপনি বইয়ের মতো যদি করেন মার্ক পেয়ে যাবেন, কোনো সমস্যা নাই। বাট আমি যেটা দেখালাম এটা হচ্ছে এক্সাক্ট ফর্মুলা, মানে একদম এক্স্যাক্টলি ভ্যালু যদি পেতে চাই আমরা এইভাবে করব। এবার বাকি ম্যাথ তো একদম ইজি, লাইন কারেন্ট আমাদের বের করা শেষ। এফিসিয়েন্সি বের করার ক্ষেত্রে একটা জিনিস আমাদের এখানে মনে রাখতে হবে, এজন্য জিনিসটা একটু দেখা উচিত, সেটা হচ্ছে এফিসিয়েন্সি সমান আউটপুট পাওয়ার বাই ইনপুট পাওয়ার বাই লস ইন্টু 100%। এখানে যে ভুলটা হয়ে যেতে পারে, আমাদের যেহেতু ম্যাথ করতে করতে অভ্যস্ত, আউটপুট পাওয়ার কত দেখেন, আউটপুট পাওয়ার হচ্ছে 3600 কিলোওয়াট, তাহলে আমরা এখানে 3600 বসাবো, আউটপুট পাওয়ার 3600 বসাবো, প্লাস এইটা কিন্তু লস, এটা 3 ফেজ, সো আমাকে কিন্তু 3 গুণ করতে হবে, এইটা মাস্ট। 3 I²R, আই কত? আই বেড়েছে 81.36 স্কোয়ার আর, আর কত? 5.31। আচ্ছা ভাই, যদি আমাদের এখানে মানে 3600 ওখানে টোটাল পাওয়ার দেওয়া আছে, যদি বলা থাকতো যে প্রতি ফেজের পাওয়ার হ্যাঁ 1200, তখন আর আমরা এই যেখানে 3 গুণ করতাম না, আচ্ছা তখন কি অথবা ভাই আমরা আমরা ওইটাকে 3 দিয়ে গুণ করে 3600 বানায় নিতাম, যেভাবে আচ্ছা ইচ্ছা করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা এখানে রিজন একটা আরেকটা ঝামেলা আছে, সেটা হচ্ছে এইটা কিলোওয়াট, এটা কিলোওয়াট, কিন্তু এটা তো ওয়াটে বের হইলো, তাহলে হয় এদেরকে ওয়াট বানাতে হবে, না হলে একে কিলোওয়াট বানাতে হবে। তার মানে হয় এর সাথে আর এর সাথে 1000 গুণ করবেন, অথবা এর সাথে 1000 ভাগ করে দেবেন, আপনার যেটা সুবিধা সেটা করেন, কোনো সমস্যা নেই। তাহলে এবার আমরা বসাই, 3600 ডিভাইডেড বাই 3600 প্লাস 3 ইন্টু 80.36 স্কোয়ার গুণ 5.31 ডিভাইডেড বাই 1000 ইন্টু 100, তাহলে 97.154। বলেন এটা বুঝতে পারছেন কিনা সবাই? আমার কিছু কোশ্চেন ছিল এই ম্যাথ হ্যাঁ সম্পর্কে। বলেন। আচ্ছা এখন ভাই আপনি যে ভিএস টা বের করছেন, হুম। ভিআর, এটা আচ্ছা এই ভাই, সূত্র দিয়ে হবে না? দেখান তো যে ভিআর প্লাস আইআর, আই সরি, ভিআর প্লাস আই গুণন আর কস
প্লাস আমি ওইটাই গুণন এতক্ষণ এক্স বললাম যে সাইন ওই থিটা। সূত্রটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট সূত্র, এক্সাক্ট না। আমি যেমন এই যে ব্যাক ক্যালকুলেশন করে যেটা পেলাম এটা কি একদম এক্সাক্ট 33,000/√3 হ্যাঁ সমানই আসছে না? হ্যাঁ হ্যাঁ আপনি যে সূত্রের কথা বলতেছেন ওই ভ্যালু দিয়ে এই সূত্রে বসান, এক্সাক্ট এটা পাবেন না। তার মানে ওই ভ্যালুটা আসলে কাছাকাছি। যেহেতু এখন ধরেন কথার কথা যদি বলি 33,000 ভোল্টেজ আর 33,010 ভোল্টেজ, তাহলে এটা খুব কাছাকাছি না? তো জি কেউ জি। একজন বললো যে ঠিক আছে, যেহেতু অনেক বড় মান, এতটুকু ডিফারেন্স কোনো সমস্যা নেই। এটা হচ্ছে আচ্ছা বিষয়। আপনি যে এক্সাক্ট মেথডে করছেন তাহলে এখানে কনজুগেটটা কেমনে মানে এক্স মানে যে মানটা আছে সেটা কেমনে বসাবেন? ওটা তো কোনটা? হচ্ছে আমরা ওই যে যেটা কিভাবে ক্যালকুলেটর বসাবো যেহেতু আমার এখানে ভিআরটা আননোন। তো ভিআর তো বেরই করে নিলাম আমি, এই যে আচ্ছা এটা এটা হলো যখন এক্সাক্ট মেথডে বের বসাচ্ছি করছেন। তখন তো ভিআর বুঝছি। আগে বেরই করে ফেলছি, তারপর না আমি কি শুরুতে এটা করছি? এটা তো আমার করা সম্ভবই না, আমি তো এটাও জানি না এটাও জানি না। এই জন্য না আগে এই যে এইটা করে বের করে নিলাম, তারপর এখানে হুম। বসালাম। বুঝতে পারছেন? জি 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 বুঝতে পারছি। আচ্ছা ভাই, তাহলে ভাই একটু দুইটা উপরে কি যান দুই দেখি, রকম একটু উপরে বের যান হবে, দেখি। এক্সাক্ট আর অ্যাপ্রক্সিমেট? হ্যাঁ বলেন। আচ্ছা এই আমি কথাটা সূত্রটা সব বুঝি নাই। জায়গার ক্ষেত্রে সত্য না, ভি স্কয়ার ইকুয়াল যে সূত্রটা লিখছেন এটা এটা হলো সবার সব জায়গার জন্যই ক্ষেত্রে সত্য, সঠিক? এটা সবার জন্য সব জায়গায় অ্যাপ্লাই করা যাবে। কিন্তু যেহেতু দেখতেছি ভিআর এর মানগুলো দেওয়া থাকলে ডিরেক্ট কেভিএল অ্যাপ্লাই করা সহজ, এই জন্য আমি ওই সময় হ্যাঁ এই হ্যাঁ। জিনিসটা করাচ্ছি না। কথা বুঝছেন? আবার এইটার আর একটা প্রবলেম জি হচ্ছে, এখান থেকে শুধুমাত্র মান বের হয়, অ্যাঙ্গেল আবার আলাদা করে বের করা লাগে। কিন্তু কেভিএল থেকে একবারে অ্যাঙ্গেল বের হয়। কিন্তু এই হ্যাঁ হ্যাঁ। কেভিএলটা আমি তখনই ব্যবহার করতে পারবো যখন ভিআর এর মানটা জানা থাকবে। জানা না থাকলে তো আর ব্যবহার করা যাচ্ছে না। এই জন্য আমি দুইটার কথা বলতেছি, মানে সহজ উপায়। ভিআর এর মান জানা থাকলে আমরা কেভিএল দিয়ে ডিরেক্ট করব, যদি না জানা থাকে তাহলে এই সূত্র দিয়ে করব। আচ্ছা আর ভাই হচ্ছে আমার ভিআর এর যে অ্যাঙ্গেল আছে আর আমার যে লাইন ভোল্টেজের যে লাইন কার্ডের যে অ্যাঙ্গেল আছে এটা প্লাস মাইনাস করলে আমি হচ্ছে সেন্ডিং প্রান্তের পারফেক্ট এটা পেয়ে যাচ্ছি। ভিএস এর যে অ্যাঙ্গেলটা আমরা বের হলো আর আইআর এর যে একটা হ্যাঁ অ্যাঙ্গেল, হ্যাঁ এই বুঝেছেন। দুইটার ডিফারেন্সের কজকে বলতেছি সেন্ডিং এন্ড পাওয়ার ফ্যাক্টর। বুঝতে বুঝতে পারছি। পারছেন? তবে এই যে রনি পারভেজ ভাইয়ের বই যে একটা পেঁয়াজ দিচ্ছে এই সূত্রটা তো আমার দেখে ভয় লাগে। হ্যাঁ আপনি এটা কোনটা? অনেক সোজা, আপনার সূত্রটা অনেক সোজা যে রনি পারভেজ ভাইয়ের বইয়ে এরকম ম্যাথ আছে তো উনি যে পাওয়ার সেন্ডিং প্রান্তের পাওয়ার ফ্যাক্টরটা এটা কঠিন সূত্র দিয়ে করছেন মানে মুখস্থ ওইটা বিদ্যা ট্যান সূত্র। ট্যান দিয়ে করে, এটা নর্মালি বুঝছি। ওইটাও থেরেজাতে আছে ট্যান দিয়ে। তো আসলে আমি মানে আমার ইয়ে হচ্ছে যত কম সূত্র দিয়ে করা যায়। ওইটাও সূত্র ঠিক আছে, একটু উপরে উঠবেন কি ওইটাও সূত্রটা ইয়ে আসে। এখানে? জি জি। একটু উপরে যাবেন কি ওই ভিএস এর সূত্রটা লেখে আচ্ছা নেই, এক ভিএস মিনিট ইকুয়াল এক মিনিট ভিআর এক মিনিট। কস থিটা এটা প্লাস নাকি হচ্ছে কোনটা? এটা? এটা না উপরেরটা, এটা না এটা না উপরেরটা। উপরে বলতে হ্যাঁ এটা কোনটা? এটা হ্যাঁ হ্যাঁ, এটা এটা ঠিক আছে। আচ্ছা আচ্ছা। এই যে এটা আই আর জি ভাই থ্যাংক ইউ। ওকে। আচ্ছা, এইখানে আমাদের থ্রি ফেজের কথা বলে দিছে, রিসিভিং এন্ড এই সেই। ওকে, এই ম্যাথটা আপনারা নিজেরাই আমার মনে হয় এখন পারা উচিত। এটা বরং আরো সহজ। রিসিভিং এন্ড ভোল্টেজ দিয়ে দিছে, সরি এখানে আবার দুইটা দিয়ে দিছে। একটা হচ্ছে সেন্ডিং এন্ড ভোল্টেজ দিয়ে দিছে, রিসিভিং এন্ড ভোল্টেজ। আচ্ছা এইখানে আবার একটু ঝামেলা আছে, সেটা হচ্ছে পাওয়ার দেয়নি। আচ্ছা এটাও একটা ছোটখাটো ঝামেলা বলা যায়। সমস্যা আচ্ছা নাই। ভাই, ওই সামনের ম্যাথটাতে একটু যাবেন, যে ম্যাথটা করলাম, আর এক মিনিট এক মিনিট। হ্যাঁ প্রথম বলেন। ম্যাথটাতে। হ্যাঁ বলেন। এখানে যে ভাই ভিএস টা আমরা বের করলাম না, তাহলে কি ভিএস যেটা বের করলাম ভাই পরে, আর আগে যেটা হ্যাঁ বের করছিলাম, হ্যাঁ। আচ্ছা এখানে ভিআর ভিআর দুইটা ভাই একই হলো না কেন? মানে
ভিএস এটা তো ভিএস আর এখানে এটা তো ভিএস আর ওখানে ভিআর। ভিআর। হ্যাঁ, মানে কার সাথে কার একই বলতেছেন? এইখানে ভিআর এর জায়গায় তো আমি এইটাই বসাইছি ক্যালকুলেটরে, দেখাই নাই তাই, ক্যালকুলেটরে তুলছিলাম তো এটাই তুলছিলাম। এই যে এটা ভিএস, এই যে ভিএস এর মান বসাইছি, ও আচ্ছা, এইটা ঠিক যা আছে ভাই। কথা এটাও তাই কথা। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ ভাই, বুঝতে পারছি। আচ্ছা, এইখানে দেখেন, এখানে যদিও আমি প্রথমে মনে করছিলাম যে কেভিএল দিয়ে হবে, বাট হবে না। তার কারণ এখানে ভি আর দেওয়া আছে কত, 110 কেভি, মানে 110 × 10⁻³ ভিএস দেওয়া আছে 120 কেভি, মানে 120 × 10⁻³ পাওয়ার দেই নাই। দ্যাট মিনস আই এর মান কিন্তু আমাদের এখন আননোন, এখন আই আর বের করা লাগবে। এখন কেভিএল আমরা চাইলে কিন্তু এখানে কেভিএল অ্যাপ্লাই করতে পারতাম, ঝামেলা লেগে গেছে। আমি ভি এস এর অ্যাঙ্গেল কত ধরবো সেটাই তো জানি না। ভি আর এর অ্যাঙ্গেল না 0 ডিগ্রি ধরে নিলাম, তো এটা 0 ডিগ্রি ধরলে এটার অ্যাঙ্গেল পাওয়া যায়, এর অ্যাঙ্গেল তো আর পাওয়া যায় না। মানে এখানেও কি ঝামেলা লেগে গেছে, যখনই আমরা অ্যাঙ্গেল ডিসাইড করতে পারবো না তখনই ওই সূত্র। কোন সূত্র? ভি এস এর স্কোয়ার, এখানে কিন্তু সব মান বোঝাচ্ছে, আমি আর বারবার মডুলাস দিলাম না। ভি আর কস ফাই প্লাস আই, আই আর কেও আই লিখে দিলাম, স্কোয়ার প্লাস ভিএস সাইন ফাই, সরি ভিএস না, ভি আর প্লাস আই এক্স তার হোল স্কোয়ার। আগের বার ভি আর এর মান বের করছিলাম, এখন আই এর মান বের করবো, একই কনসেপ্ট, কোনো আলাদা কিছুই নাই। তুলি যাতে ঝামেলা না হয়, এত /√3 তার হোল স্কোয়ার সমান, এই ঝামেলা লাগিয়ে গেছে, পাওয়ার ফ্যাক্টর 0.9, আগের বার 0.8 ছিল, 0.6 বসাই দিয়েছিলাম ধরে, বাট এখানে আমাদের আবার বের করে নিতে হবে। cos ফাই সমান 0.9 হলে sin ফাই সমান কত হয়? cos ইনভার্স 0.9 সমান এত, তাহলে সাইন অ্যান্সার করলে আসে এত। আচ্ছা, এইখানে আমি একটু বলে দিই যে এইখানে আমি আর হুবহু মেলাবো না, মানে একদম আগের বার আপনাদের দেখানোর জন্য মিলাইছিলাম, এখানে আমি আর অত একদম এক্সাক্ট পয়েন্ট টু পয়েন্ট মেলাবো না, কারণ এই যে এত বড় জিনিস তুলতে গেলে আমার নিজের জন্য একটু ঝামেলা, এই জন্য আমি দশমিকের পরে 2-1টা ডিজিট নিব, তো অ্যান্সার একটু কম বেশি আসতে পারে, সেটা সমস্যা না। আর যেহেতু এক্সাক্ট নিয়ম অ্যাপ্লাই করতেছি, অ্যান্সার খুব বেশি ডিফারেন্স আসবে না, হয়তো দশমিকের পরে একটু কম বেশি আসতে পারে। তাহলে আমি ইউজ করব 0.436। আবার বলতেছি, আমি কিন্তু মানটা একটু কম বেশি নিয়ে নিলাম, 0.436 নিলাম, যাতে এত বড় না নেওয়া লাগে। তাহলে ভি আর কত, এই যে এটা, আইটা আমাদের অজানা, তাহলে আই ইন্টু আর কত, আর হচ্ছে এই যে 6। ও আচ্ছা, এর সাথে তো আবার কস ফাই গুণ করা লাগবে, কস ফাই কত, 0.9। সাইন ফাইভ জায়গায় আমরা এই যে এটা গুণ করে দিলাম, আই আমাদের অজানা, আর এটা তো 8 জানে, এই তুলে দিলে কিন্তু আই এর মান বেড়ে যাবে। তাহলে এটা হচ্ছে 120, এত। আচ্ছা, এই কমপ্লেক্স মোড আছে, এটাকে আবার কিন্তু এই যে নর্মালে আনা লাগবে। আহ 110 ইন্টু 1000 গুণ 0.9 /√3 প্লাস 6, আই কে এখন আমরা এক্স ধরে নিচ্ছি, প্লাস 110 123 গুণ 0.436 /√3।
প্লাস 8x এটার স্কোয়ার, এটার স্কোয়ার দিছি, এটার স্কোয়ার, এগুলো একটু ভালোভাবে চেক করে দেখবেন। ওকে, এখন কারেন্টের মান নর্মালি আমরা কি দেখছিলাম, যতগুলো ম্যাথ করলাম কারেন্টের মান কিন্তু মোটামুটি 1-200-র উপরেই আসতেছে। এবার যেহেতু 3 ফেজ তাহলে তো বেশি আসবে, তাহলে আমরা একটা কাজ করতে পারি, একটু বড় মান দিয়ে দিতে পারি, দিয়ে সমান চেপে দিলে কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে কত দেখেন, 642.23। এটা 2 লিখে দিতে পারি, 642.232 অ্যাম্পিয়ার। এটা আমরা কারেন্টের মান পেয়ে গেলাম। পরে বলছে পাওয়ার আউটপুট সেন্ডিং এন্ড পাওয়ার ফ্যাক্টর। এই যে সেন্ডিং এন্ড পাওয়ার ফ্যাক্টর বলছে পাওয়ার আউটপুট কত হবে, সি ইন্টু ভি ইন্টু আই ইন্টু কস থেটা। এই হয়ে গেল আমাদের পাওয়ার আউটপুট, টোটাল পাওয়ার আউটপুট 3 ইন্টু 110.123 ডিভাইডেড বাই √3 ইন্টু এক্স এ কারেন্ট যেহেতু আছে আমরা কারেন্ট তুললাম না, ইন্টু 0.9। অনেক বড় আসছে তো মেগাওয়াট আসবে, আমরা 10⁶ দ্বারা ভাগ করে দিই, তাহলে 110.125 মেগাওয়াট। এবার বলতেছে সেন্ডিং এন্ড পাওয়ার ফ্যাক্টর, আমরা বইয়ের ওই বিটগোটের সূত্র দিয়েও করতে পারি, আবার এখন আমরা ভিএস নতুন ভাবে বের করতে পারি, যেহেতু আমরা সব জেনে ফেলছি এখন আমরা এই সূত্র দিয়ে একবারে বের হয়ে যাবে। এবার কিন্তু এক্স্যাক্টলি ভিএস এর সাথে হুবহু মিলবে না, কেন, কারণ ওই যে আমরা একটুখানি গ্যাপ দিছিলাম, এখান তো পুরোপুরি নেই নাই, তো দেখা যাবে এটা একদম এক্স্যাক্টলি মিলবে না, তবে কাছাকাছি আসবে অবশ্যই। কত আসে, ভি আর হচ্ছে 110.123 ডিভাইডেড বাই √3 প্লাস, আবার কমপ্লেক্সে নিতে হবে, 110.123 ডিভাইডেড বাই √3 প্লাস কারেন্ট আমরা এক্স এ সেভ করে রাখছিলাম, অ্যাঙ্গেল কত বসবে, কজ ইনভার্স 0.9, যেহেতু এই যে পাওয়ার ফ্যাক্টর 0.9 গুণ এটা হচ্ছে 6 প্লাস 8i, রেজিস্ট্যান্স হচ্ছে 6 8i সমান, এই যে এইটা কিন্তু আসলো কত দেখেন কত আসলো, 2.436, 69278.7172, 2.436, 69278, 69278.82 অ্যাঙ্গেল, এখানে কিন্তু অ্যাঙ্গেলটাই মেন, 2.436। এইটা দেখেন হুবহু মিলবে না, মানে একটুখানি কম বেশি আসতে পারে, যেমন দেখেন 220, এটা 220, তো সরি এটা 120। এখানে 6,978 আর এখানে আসছে 6,000, এত বেশি আসলো কেন, 120 300, তাহলে কি আমরা এবার শূন্যটা কম নিয়েছি, 10 19, ও না সরি ঠিকই আছে, 69,278, আর এটা আসছে 69,282, মানে 4 ভোল্টের কম বেশি আসতেছে, ওইটুকু আসলে যে দশমিকের পরের ওই ভ্যালুর কারণে এতটুকু আসলে কম বেশি আসবে। এটা যদি পুরোপুরি নিতাম দেখতেন একদম এক্স্যাক্টলি মিলে যাইতো। যাই হোক আমাদের ওইটা নিয়ে আপাতত কোনো সমস্যা নাই,
সেন্ডিং এন্ড পাওয়ার ফ্যাক্টর কি হবে? কজ ভোল্টেজের অ্যাঙ্গেল এটা মাইনাস কারেন্টের অ্যাঙ্গেল কত? কারেন্টের অ্যাঙ্গেল হচ্ছে কজ ইনভার্স 0.9, যেহেতু ওই যে ল্যাগিং ছিল তার সামনে একটা মাইনাস ছিল, তাহলে মাইনাস মাইনাসে প্লাস কজ ইনভার্স 0.9 বসাই দিলে ওকে, এইটাই কিন্তু আমাদের অ্যান্সার। অথবা আলাদা করে বের করে নিলেও চলতেছে, কোনো সমস্যা নাই। তাহলে কজ 2.436 প্লাস কজ ইনভার্স 0.9 ব্র্যাকেট ব্র্যাকেট, তাহলে 0.88 পাওয়ার ফ্যাক্টর, অবশ্যই ল্যাগিং। আচ্ছা, এটা কি সবাই বুঝতে পারছেন? ভাই বইয়ের সূত্র, বইয়ে যেটা করা আছে। বইয়ের, হ্যাঁ বইয়ে যেটা করা আছে ভাই। হ্যাঁ বইয়েটা, হ্যাঁ আপনি চাইলে ওইটা শুধু শুধুই করতে পারেন, কোনো সমস্যা নাই। এটা কি, এই সূত্রটা কিভাবে আসলো ভাই তাই বলতেছি। কোনটা, এটা নাকি বইয়েরটা? মানে প্রথম দেখলাম তো এটা বইয়েরটা। বইয়েরটা তো ওই যে বইয়েরটা ভাই। অ্যাপ্রক্সিমেট থেকে থ্রেজার মেশিনের ইয়ে থেকে তো ইয়ে আসার কথা। ওটা তো মেশিনে অহরহ দেখার কথা, অ্যাপ্রক্সিমেট ওর ভেক্টর থেকে আসছে। যে কোনো একটা ফলো করেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহলে আজকে যদি আর কোনো কোশ্চেন না থাকে, তাহলে আজকে আপাতত এতটুকুই। নেক্সট দিন ইনশাল্লাহ আমরা হচ্ছে মিডিয়াম ট্রান্সমিশন লাইন করব, তারপরে পরবর্তী টপিক নিয়ে আলোচনা করব। আচ্ছা, তাহলে আজকে আপাতত এতটুকুই।